তো আমাদের কাছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন? কারণ বাংলা বলাটা কি অপরাধ? এই পারসিকিউশন কেন বাঙালিদের উপরে এই অত্যাচার হচ্ছে, এই জবাবটা আজকে প্রধানমন্ত্রী আপনি ভাষণে দেবেন, কারণ বাংলার মানুষ অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীজি, আপনি এই বিষয়ে আজ অবধি নীরব রয়েছেন। আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলা, বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন? ঠিক করবেন যে বাংলায় কথা বললে সে বাংলাদেশি, উর্দুতে কথা বললে সে জেহাদি, পাঞ্জাবিতে কথা বললে সে খালিস্তানি, এই অথরিটিটা ভারতবর্ষের জনতা আপনাদের দেয়নি। এই সমস্ত প্রশ্নগুলো তো সামনে আছে। এখন আমরা বুঝি আসলে ইতিহাস কি বলে। ইতিহাস বলে যে প্রধানমন্ত্রীজি একটাও প্রেস কনফারেন্স করেন, প্রেসকে কিছু বলেন না। এবার বিরোধী দল আমরা তৃণমূল কংগ্রেস থেকে দাবি করছি একটা স্পেশাল সেশন হোক পার্লামেন্টে, পেহেলগাঁও নিয়ে বলুক, সে বিষয়ে নীরব, ডাকলেনও না স্পেশাল সেশন। আপনি নোটবন্দি, ডিমনিটাইজেশন নীরব, পিএম কেস নিয়ে নীরব। একটা টেলিফোনে বাংলার গরিবের ঘরে টাকার ন্যায্য প্রাপ্য বন্ধ করে দেবে। ওরা উন্নয়ন কি নিশ্চিত করবে? বাংলার প্রাপ্য টাকায় যারা দিচ্ছেন না তারা উন্নয়ন কি নিশ্চিত করবে? বিহারের যেটা আছে সেটা আপনি বাংলায় চেষ্টা করেছেন, বিহারে হচ্ছে না, বাংলা হচ্ছে না, কারণ বাংলা বলে দিয়েছে ওই মহারাষ্ট্র মডেলও চলবে না এখানে, আর দিল্লি মডেলও এখানে চলবে না। বাংলায় আপনি মহারাষ্ট্র মডেল আর দিল্লি মডেল আনতে পারবেন না। মোদিজি তিনি বিহার হয়ে আজকে বাংলায় ঢুকবেন, দুর্গাপুরে তার সভা রয়েছে এবং দুর্গাপুরে সভা করে আবার দিল্লিও ফিরবেন। এখন বিষয়বস্তু এটা আছে যে বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রীজি আসতেন তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন, আবার দিদিকে দিদিও বলতেন, আরও কিছু একটা বাংলা চেষ্টা করছেন। এবার তো আমাদের কাছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন? কারণ বাংলা বলাটা কি অপরাধ? এটা আমরা বলছি না, এটা তো ভারতীয় জনতা পার্টির যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি বাংলা ভাষা বলছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং অকথ্য গালাগালি করে তাদেরকে বিরক্ত করে তাদেরকে অপদস্থ করা হচ্ছে। এটা আমরা দেখছি অত্যাচার পর্যায়ে গেছে। তারা কিনা বাংলা ভাষা বলে এবং পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে তাদেরকে কেউ আগরতলা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছেন। এরা কিন্তু ভারতবর্ষের নাগরিক। তাহলে বাংলা ভাষাটা অপরাধ বলে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাসিত রাজ্যতে এই আচরণ আমরা দেখছি। তাহলে প্রধানমন্ত্রীজি, আপনি এই বিষয়ে আজ অবধি নীরব রয়েছেন। আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলা, বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন? বাংলার মানুষ সেটা শুনতে চায়। আপনি তো এখান থেকে দুর্গাপুরে প্রোগ্রাম সেরে আবার দিল্লি ফিরবেন, দিল্লিতে একবার ঘুরে আসুন না, ওই বসন্ত কুঞ্জ কলোনিতে, ওই আজাদ হিন্দ কলোনিতে, জয় হিন্দ কলোনিতে, যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের কীভাবে তাদের প্রতি অমানবিকতা যদি দেখতে হয় তার চরম রূপ ওখানে দেখবে। ডিটেনশন ক্যাম্প, এদেরকে বাংলাদেশি, এই গতকালকেও আমরা উত্তরপ্রদেশে দেখেছি একটি মিষ্টি দোকানে পুলিশ পৌঁছে গেছে, তুমি কি বাংলা ভাষায় বলো? বাইরে বাংলায় লেখা আছে। আপনারই মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে চিহ্নিত করতে হবে কারা বাংলায় বলছেন আর কারা বাংলা লেখেন আসামে, তাদেরকে, তারা সবাই বাংলাদেশি। এই ফরমানটা দেওয়ার অধিকার কি প্রধানমন্ত্রী আপনারা দিয়েছেন? কেন্দ্রীয় সরকার এবার এটাতে জবাব দিতে হবে, তো প্রধানমন্ত্রীকে বলতে হবে যে হ্যাঁ আপনারা সহমত প্রকাশ করেছেন, তাই জন্য বিজেপি শাসিত রাজ্যে উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি সমস্ত জায়গায় এইভাবে বাঙালিদেরকে হেনস্থা করা আপনার ফরমান, এটা আমাদের বুঝতে হবে আসাম সহ। এই জবাবটা আপনারা ভাষণে দেবেন। আপনি দিল্লি গিয়ে ওদের সঙ্গে দেখা করবেন কি না, এই জবাবটা আমরা অপেক্ষায় রইলাম। কারণ দেখুন, আপনি পশ্চিমবঙ্গে আসুন, আমরা সত্যিই স্বাগতম জানাই, কারণ এটা কবিগুরুর বাংলা, কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা। এবং এইখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা জানেন আমরা তো সকলে রাষ্ট্রগীত, ন্যাশনাল অ্যান্থম, তাহলে কি তিনি তো লিখেছেন,
কালকে কি গাওয়া বন্ধ করে দেবেন? রাষ্ট্রগীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, তাহলে কি ভারতবর্ষকে আপনি বলবেন আর এইগুলো গাওয়া যাবে না? বলুন, বলতে হবে তো। বাংলায় উৎপত্তি এবং বাংলা থেকে সব শুরু, কিন্তু সে বাংলার উপরে আক্রমণ নীরব থাকলে তো হবে না। এই পারসিকিউশন কেন বাঙালিদের উপরে এই অত্যাচার হচ্ছে, এই জবাবটা আজকে প্রধানমন্ত্রী আপনি ভাষণে দেবেন, কারণ বাংলার মানুষ অপেক্ষা করছেন। দ্বিতীয়ত, আর কতদিন অপেক্ষা করব? 88 দিন আজকে হয়ে গেছে। কিসের? সেই 22 এপ্রিল পেহেলগাঁও 26টা খুন, উগ্রবাদীরা ঢুকলেন পেহেলগাঁওতে, এসে পর্যটকদের মারলেন, আবার চলেও গেলেন। আজ অবধি জবাব পাওয়া যায়নি। দায়বদ্ধতাটা কার? লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা পর্যন্ত এখন ছেড়ে দিচ্ছেন, ওখানে লেফটেন্যান্ট গভর্নর। তিনি বলছেন যে হ্যাঁ, আমি স্বীকার করছি, দায় আমি নিচ্ছি। সিকিউরিটি ল্যাবস, কেন্দ্র সরকার কেন বলছে না কিছু? দায়বদ্ধতা নিচ্ছে না কেন? ইন্টেলিজেন্স ল্যাবস যদি বলেন সিকিউরিটি ল্যাবস, তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার, এটা তো কেন্দ্র সরকার স্বীকার করছে না কেন? আর স্বীকার না করে উপরন্তু আইবি চিফকে আপনি 1 বছর এক্সটেনশন দিয়ে দিলেন, তার বিরুদ্ধে আমাদের কিছু নেই। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে কি করে উগ্রবাদীরা ঢুকে গেল 200 কিলোমিটার, মেরে চলে গেল, আর প্রকৃত অর্থের এই দেশের নাগরিক, এই পরিযায়ী শ্রমিক যেহেতু বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে আক্রমণ করে তাদেরকে বলছে তুমি এই দেশের নাগরিক নয়, যাও তুমি বাংলাদেশে যাও। এই জবাবটা আমাদের চাই যে 88 দিন পেহেলগাঁওর পরে কেন আজ অবধি সেই 4 জন যাদের ছবির সামনে এলো তারা বেঁচে আছেন কিনা, তাদেরকে আমরা ধরলাম কিনা, অপারেশন সিন্দুরে তারা মারা গেলেন কিনা, কি হলো, উধাও হয়ে গেল, এটা তো আমাদের এই জবাবে অপেক্ষায় বাংলা আজকে রইল। আসলে ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে প্রধানমন্ত্রীজি একটাও প্রেস কনফারেন্স করেন না, প্রেসকে কিছু বলেন না। এবার বিরোধী দল, আমরা তৃণমূল কংগ্রেস থেকে দাবি করছি একটা স্পেশাল সেশন হোক পার্লামেন্টে, পেহেলগাঁও নিয়ে বলুক, সেই বিষয়ে নীরব, ডাকলেনও না স্পেশাল সেশন। আপনি নোটবন্দি, ডিমনিটাইজেশন নীরব, পিএম কেস নিয়ে নীরব, মণিপুরে যে অবস্থা ছিল নীরব, প্রতিনিয়ত আমরা দেখি আপনারা নীরব থাকেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বছর পর বছর কৃষকরা ওই দিল্লির বুকে প্রতিবাদ করলো, দিনের পর দিন করলো, নীরব। উপরন্তু পাঞ্জাবিরা, যারা পাঞ্জাবি ভাষা বলেন, তাদেরকে বলে দাও খালিস্তানি। এই অধিকার আপনাদের দিলটাকে, যে আপনারা ঠিক করবেন যে বাংলায় কথা বললে সে বাংলাদেশি, উর্দুতে কথা বললে সে জেহাদি, পাঞ্জাবিতে কথা বললে সে খালিস্তানি, এই অথরিটিটা ভারতবর্ষের জনতা আপনাদের দেয়নি। এই সমস্ত প্রশ্নগুলো তো সামনে আছে। এখন আমরা বুঝি সামনে 2026-এর বাংলা নির্বাচন, আপনি পর্যটন করতে এসছেন, আপনি এখানে আবার ভোট তুলতে এসছেন, কিন্তু এইখানে অশুভ এই আমরা দেখছি আপনার প্রয়াস, সেটা বিহারের মাধ্যমে করছেন, সেটা হচ্ছে ইলেকটোরাল রোল রিভিশনের নামে, এসআইআর এর নামেতে আপনারা আসলে প্রকৃত যারা ভোটার তাদের ভোট করার অধিকারটা কেড়ে নেওয়া, এই চেষ্টাটা আমরা দেখছি। এই সবটা নিয়ে প্রধানমন্ত্রী আজকে বলবেন, এটাই আমরা বিশ্বাস রাখি, তার বক্তব্যে আমরা নজর রাখবো। প্রধানমন্ত্রী এখানে আসার আগেই গতকাল তিনি একটি টুইট করেছেন, যেখানে তিনি বলছেন পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে, তারা নিশ্চিত যে একমাত্র বিজেপি পাশে পারবে উন্নয়ন করতে। আগামীকাল দেখা হচ্ছে দুর্গাপুর, কি বলবেন? না, বিজেপি এইটা নিশ্চিত করতে পারে যে বাংলাকে রাজনৈতিকভাবে জয় করতে পারেনি, বাংলা নির্বাচনে বিজেপি হেরে গেছে। বিজেপি এটা নিশ্চিত করতে পারে যে একটা টেলিফোনে 100 দিনের টাকা বন্ধ করে দেব, একটা টেলিফোনে বাংলা গরিবের ঘরে টাকা ন্যায্য প্রাপ্য বন্ধ করে দেব। ওরা উন্নয়ন কি নিশ্চিত করবে? বাংলার প্রাপ্য টাকায় যারা দিচ্ছেন না তারা উন্নয়ন কি নিশ্চিত করবে? সারা দেশে যা বেকারত্ব, সবচেয়ে বেশি বিজেপি শাসনকালে বেকারত্ব, তারা কি নিশ্চিত করবেন বলুন? এইগুলো হচ্ছে ওই যে 22 কোটি চাকরি দেবেন বলে এই 2 দিন আগে না 3 দিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল কোন একটা রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, 22 কোটি দাঁড়ালো 22 লক্ষ। এই প্রতারণা, যুবকদের এই প্রতারিত করছে। আপনারা যদি ডেটা দেখেন,
বলছে যে পড়াশোনা করার যুবকদের যে হার, আমি এই বেশি বিস্তারিত বলতে চাই না, যে বলছে যে আপনার 90% তো ভারতবর্ষে আনঅর্গানাইজ, রেগুলার চাকরি তাদের নেই, কন্ট্রাকচুয়াল কিংবা আনঅর্গানাইজ সেক্টর। এই তো বেকারত্বর সমস্যা আপনার সময়। আপনি কি উন্নয়ন করবেন? বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আপনি 100 দিনের টাকা বন্ধ করলেন, মুখ্যমন্ত্রী একবারই বাংলার রাজকোষে জনগণের পয়সা যাতে 100 দিনের কাজটা চালু থাকতে পারে। বাংলা বাড়ির টাকাটা এখান থেকে দিচ্ছে, আপনারও কিস্তির পর কিস্তি সমস্তটা বন্ধ করছে। এবার আপনি বলছেন যে ভোট দেওয়ারও অধিকার থাকবে না। আপনি মতুয়াদের ভোট কেড়ে নিচ্ছেন, পরিযায়ী শ্রমিকদের ভোট কেড়ে নিচ্ছেন। এই পরিযায়ী শ্রমিক কোভিডের সময় দিনের পর দিন তারা হেঁটে গেল, আপনারা চিনতেই পারলেন না। আর এখন বেছে বেছে আপনি পরিযায়ী শ্রমিকদের চিনছেন। ও তুমি বাংলায় কথা বলো, সেই পরিযায়ী শ্রমিকের কাছে পৌঁছে টার্গেট করে বাংলাদেশে পাঠিয়ে দাও। অদ্ভুত। একসময় যাদেরকে চিনতে পারতো না, মাইগ্রেন্ট ওয়ার্কারদের চিনতে পারতো না, কোভিড কালেতে নো ডেটা অ্যাভেলেবেল বলেছিল এই ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার। আজকে বেছে বেছে আপনারা দেখছেন যে কোথায় বাংলার শ্রমিকরা রয়েছেন। তাই এই 22 লক্ষ শ্রমিক এখন আপনার কাঁটা চোখে। আপনারা মনে করছেন ভোটার কার্ড কেড়ে নেব। বিহারের যেটা আছে সেটা আপনি বাংলায় চেষ্টা করেছেন, বিহারেও হচ্ছে না, বাংলা হচ্ছে না। কারণ বাংলা বলে দিয়েছে ওই মহারাষ্ট্র মডেলও চলবে না এখানে, আর দিল্লি মডেলও এখানে চলবে না। বাংলায় আপনি মহারাষ্ট্র মডেল আর দিল্লি মডেল আনতে পারবেন না ভোটের লিস্ট সংশোধনী করে। প্রধানমন্ত্রী আজকে দুর্গাপুরে আসছেন, সেই মঞ্চে দিলীপ ঘোষ ডাক পেলেন না, উল্টে তিনি যাচ্ছেন দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে। কি বলবেন? দেখুন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা নিয়ে প্রধানমন্ত্রী তার ভাষণে আলোকপাত করেন। রইল দিলীপ বাবুর বিষয়, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল পার্টি ম্যাটার। তারা তাকে রাখবেন না বর্জন করবেন, সম্মান দেবেন না মালা পরাবেন কি পরাবেন না, এটাতে তৃণমূল কংগ্রেস বিন্দুমাত্র মানে বিব্রতও নই, আর বিন্দুমাত্র আমাদের সময় নিয়ে এটা নিয়ে ভাবা। যথাযোগ্য মর্যাদা দিয়ে মানুষের সম্মান ভারতীয় জনতা পার্টি দেয় না, এটা আমরা জানি। সফরের আগে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে লিখেছেন তৃণমূলের অপশাসনে দিলীপ ঘোষ এয়ারপোর্টে আজকে বলেছেন দিল্লি যাচ্ছি ব্যাস এইটুকুই, আমাকে কর্মীরা ডেকেছিল তাই হ্যাঁ বলেছিলাম, পার্টি ডাকেনি দুর্গাপুরে যাওয়ার জন্য। আমি গেলে দল অস্বস্তিতে পড়বে। কি ব্যাপার, দিলীপ বাবু কি তৃণমূলে আসছেন না? দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির নেতা, তিনি তার পার্টিতে অস্বস্তি বোধ করছেন, এটা তো নিশ্চয়ই তার উচ্চ নেতৃত্বকে তিনি জানাতে যাচ্ছেন বলে আমাদের ধারণা। কিন্তু এ সত্যি নিশ্চয়ই তার জন্য অত্যন্ত অস্বস্তিকর একটা পরিবেশ। যেই পরিবার তিনি এত কাজ করেছেন সেই পরিবারই তাকে আজকে বর্জন করছেন, চিনতেই পাচ্ছেন না, সেটা ওদের ব্যাপার, আবারও বলি। এবং তৃণমূল কংগ্রেসে আসছেন কি না এই সমস্ত প্রশ্ন আপনি দিলীপ ঘোষকেই করুন না। তৃণমূল কংগ্রেস তো কাউকে খুঁজতে বেরোয়নি, কাউকে খুঁজে, এবং কেউ তৃণমূল কংগ্রেসকে খুঁজছে কিনা সেটা তো তাকেই জিজ্ঞেস করতে হবে। তৃণমূল কংগ্রেস যখন বাংলা বাঙালি যে বিদ্বেষ গোটা দেশ জুড়ে চলছে বিভিন্ন বিজেপি রাজ্যগুলোতে, এটা বলছে, তখনই দেখা গেল যে প্রধানমন্ত্রীর যে টুইট, তিনি বাংলায় আসছেন, বাংলা ভাষাতে টুইট করছেন, এটা কিন্তু তাৎপর্যপূর্ণ মনে করছে চেষ্টা। মানে তিনি নিশ্চয়ই জানেন যে ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যে অত্যাচার, সেই বিষয়টা তিনি জানেন। তারপর তিনি বাংলায় টুইট করছেন, আবার হয়তো বাংলায় বলবেন। এই পরস্পর বিরোধী কি তাদের মধ্যে এই যে রিয়াকশনসটা, এটা নিয়ে আমরা এইটুকু বলবো যে তাদের স্পষ্ট করে দিতে হবে তাদের বক্তব্যটা কি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, যদি এইভাবে হেনস্থা অত্যাচার চলে তাহলে ভারতবর্ষের সমস্ত প্ল্যাটফর্মে তিনি কিন্তু এই ইস্যুটা নিয়ে যাবে। সেটা বিজেপির জন্য সবচেয়ে বড় অস্বস্তির জায়গা তৈরি হবে। দিদি, হিমন্ত বিশ্ব শর্মা উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা উপলব্ধি করতে হবে যে আসামে বাঙালিরা শুধু ভালোভাবে আছে তেমনটাই নয়, পাশাপাশি এখানে তাদের জনপ্রতিনিধি হয়েছে এবং আসামের ল্যান্ডস্কেপে তারা মিশে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি বাঙালিদের নিয়ে চিন্তা থাকে, সেক্ষেত্রে সিএ বাংলায় কেন করছেন না? ওনার কি চিন্তাটা শুধুমাত্র বাঙালিদের নিয়ে নাকি বাঙালি মুসলিমদের নিয়ে? না, হেমন্ত বিশ্ব শর্মার এই অপ্রাসঙ্গিক প্রশ্ন প্রথমত এক।
দ্বিতীয়ত আমি জানি না, হয়তো তার পার্টি তাকে বিরাট লিডার করে দিয়েছে, আমাদের জন্য তিনি অত্যন্ত কেউ একজন সাধারণ মানুষ। বিষয়টা হচ্ছে যে যেটা নিয়ে সিএ এনআরসি আমরা যখন প্রতিবাদ করি, এই ঘুরপথে সিএ এনআরসি, এই ঘুরপথে আপনি প্রকৃত ভোটারদের যাদের ভোটের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিও 2014, 2000 বিভিন্ন নির্বাচনে ভারতবর্ষের লোকসভা বুকে কিংবা বিভিন্ন রাজ্যেও জিতেছে, হয়তো তারা ভোট পেয়েছেন, আজকে সেই ভোটারদের অস্বীকার তারা করছেন কেন? এবং এটা নিশ্চয়ই তারা এটাও অস্বীকার করছেন যে ইলেকশন কমিশন তাহলে কি বিগত বছরগুলো তাদের আসার পরে তাদের দ্বারা নিযুক্ত ইলেকশন কমিশনার তাহলে কি কাজ করেননি? ঠিক নিজেরাই নিজেদের কাজটাই অস্বীকার করছেন। ইলেকশনের কমিশনেরই কাজ অস্বীকার করছেন। বছরে 3-4 বার করে রিভিশন হতো, তাহলে ওই রিভিশনটা কি হলো? রিভিশন হয়নি। এটা তুগলকি সরকার প্রতিনিয়ত পাল্টাচ্ছে তাদের ডিসিশন। কিন্তু এটা ঠিক যে তাদের উদ্দেশ্যটা আছে যে ওই মহারাষ্ট্রের মতো তাদের বিজেপি ভোটার্সদের যারা ওখানে থাকেনি না সেটা যুক্ত করা, কিংবা দিল্লিতে হঠাৎ রাতারাতি যেভাবে অ্যাসেম্বলি, যেখানে কেজরিওয়াল নিজেই দাঁড়িয়েছিলেন, সেই অ্যাসেম্বলি সেগমেন্টে কীভাবে রাতারাতি নতুন ভোটারগুলো ঢুকে গেল এই ইলেকট্রাল রিভিশনের নামে, ওই মডেলটাই আমরা খুব ভালোভাবে জানি। সেটা এখানে বাংলা অত্যন্ত সচেতন মানুষ করতে পারে না। নিশ্চয়ই আমরা রিভিশন চাইবো। আমরাই তো বলছি কত মানুষের মৃত্যু হয়েছে, এই নামটা বাদ দিতে হবে। কত মানুষ লেফট এখানে থাকেন না, কোথাও বেরিয়েছে। এই রিভিশনগুলো আমরা কতবার চাইছি, কিন্তু ওরা নাম ঢোকাতে চাইছে, এই একটা প্রয়াস। এবং এই যে আপনি এনআরসি সিএসি, সেটা কিন্তু আপনি ভোটার ইতিমধ্যে, তারা আবার নতুন করে ভোটার কার্ড, আমার কি হাতে কোনো আছে যে আমি দেশের নাগরিক বলে আমাদের কাছে কোনো কার্ড আছে? না, কিছু ডকুমেন্টস আমাদেরকে প্রমাণ করে যে আমি এই দেশের নাগরিক। তার মধ্যে এপিক আছে, আধার আছে, রেশন কার্ড আছে। এই প্রত্যেকটি এপিক কার্ড আপনি কে ইস্যু করে? ওই ইউডিআই ইস্যু করে। তো সেটা কার? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন, সেই দফতরে। তাহলে কি ভুল ইস্যু করেছে এপিক? আধার কে করে? রাজ্য সরকার করে না তো। আধার আপনি ইস্যু করলেন, কিছু ডকুমেন্টস বিনিময়ে আপনি করলেন, তাহলে আপনার ইস্যু করা যেগুলো কেন্দ্র সরকার অধীনস্থ যে বিভিন্ন সংস্থাগুলো আছে তারাই ইস্যু করেছেন, আর সেটাকে অস্বীকার করছেন। এর কতটা ডেসপারেট, যে ইলেকশন জিততে না পারাটা কতটা ডেসপারেট, যে তারা বিহারেতে এটা করতে চাইছে জিতবে না বলে, আর বাংলায় তারপরে টার্গেট করছে জিতছে না বলে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি 21শে জুলাই প্রসঙ্গে, পুরো যানজট প্রসঙ্গে তিনি প্রশ্ন করেছেন যে আর মানুষকে কতদিন এই যানজট ফেস করতে হবে, এমনকি কলকাতার পুলিশকে মুচলেকা দিতে হবে সেদিনকে যানজট না হয়। কলকাতা পুলিশ যথেষ্টভাবে চেষ্টা করে, এটা সত্যি। কলকাতা পুলিশ পরিবহন সমস্ত বাস টাসগুলো ভালো করে চলুক এবং সে রাস্তাগুলো চিহ্নিত করে। 21শে জুলাই 1993 সালটা, সেই ধর্মতলার বুকে যে ঘটনাটা ঘটেছিল, সেটাও আপনারা জানবেন যে সেই সময় যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগঠিত ছিল এই ভোটার কার্ড যাতে আপনার জনে জনে হাতে থাকা। আজকে সেটা বিপন্ন। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেদিনকে ওই 13 জন মৃত। কেন মৃত হলো? কারণ তাদেরকে খুন করা হলো। সেই সময়কার বাম সরকার এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে, আপনি আকাশেও গুলি দিতে পারেন, আপনি ওই জলে স্প্রেও করতে পারেন, আপনি ওটা আন্দোলনটাকে যদি ভঙ্গ করতে চান, কিন্তু তারা নিশ্চিতভাবে খুন করেছিলেন, কারণ হাঁটুর উপরে তারা গুলি করেছিলেন। এটা তো খুনই বলে, হাঁটুর উপরে গুলি, এবং তারা নিহত হয়েছে। তাহলে এর সঙ্গে তো আবেগ জড়িত। আপনি রাজনীতি দেখবেন কেন, এটাতে অনেক আবেগ জড়িত আছে, যে মানুষ শহীদ হয়েছেন একটা এমন বিষয় নিয়ে আন্দোলন করতে গিয়ে, তাহলে তাদেরকে স্মরণ করব না। এবং আরেকটা, যে তৃণমূল কংগ্রেসে এককভাবে কর্মীরাই আর পদাধিকারীরা রয়েছেন যারা নির্বাচিত, আমরাই যাই না, অনেক জনসাধারণ মানুষ যান, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা শুনতে চান। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন লিডার অফ দি ম্যাসেস, তিনি ম্যাস লিডার, এবং ম্যাস লিডারের কথা শুনতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনতে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে দুদিকে মানুষ ভরে যায় নিজেরা। ওই বিজেপির নরেন্দ্র মোদীর আজকে র্যালির মতো নয়,
যে দোকানে দোকানে গিয়ে বিলি করে আমন্ত্রণ পত্র এসে একটু শুনে যাবেন, ওইসব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করতে হয় না। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে সেটাকে শুনে, শি ইজ দ্য লিডার অফ দ্য মাসেস, ইউ ক্যানট, এটাকে আপনি ডিনাই করতে পারেন না। ফলে এই ইমোশনটা রয়েছে, যার জন্য শহীদ পরিবারের লোকেরা সেই 1993 পর থেকে, যার পরে যখন শহীদ দিবস পালন আরম্ভ হয় তারাও আসেন, এবং সেই জায়গাটাই পালন হয় যেখানে ওই রাজনৈতিক হত্যা খুন হয়েছিল সেদিন। এটা অত্যন্ত আমরা খুবই হাম্বলি মানে সবিনয় সাবমিট করতে চাই হাইকোর্টকে, এবং নিশ্চয় পুলিশ বলেছে যথা চেষ্টা তারা করবে যাতে মানুষ তাদের মানে জনজীবন যাতে ব্যাহত না হয়। কিন্তু যখন মানুষের এইভাবে উপচে পড়া ভিড়েতে আপনি সেটাকেও তো বন্ধ করতে পারেন না। বলছি 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে, শাসক দলের নেতাদের মুখে অগণতান্ত্রিক কথা শোনা যাচ্ছে। রহিম বক্সি বলছেন সাংসদকে তিনি ঢুকতে দেবেন না, হাত কেটে ফেলবেন। আবার বসিরহাটে বলছে যে ঝেঁটিয়ে বিদায় করবেন। এই যে এরকম একটা পরিবেশ, এটা বিজেপি কর্মীদের বিরুদ্ধে বলা হচ্ছে, বিরোধী দলের বিরুদ্ধে বলা হচ্ছে। এটা নিয়ে বিজেপি বারে বারে সরব হয় যে এখানে গণতান্ত্রিক পরিবেশ নেই, শাসক দল। বিজেপি নিজেই এই ভাষা ব্যবহার করে, আবার সে গণতন্ত্র খুঁজছে। গণতন্ত্র এখানে আছে, তাই সভা মিছিল সবই তো হচ্ছে, সবকিছুরই অনুমতি আছে, সবকিছুই তো হচ্ছে। বিজেপি ভয় পেয়ে গেল নাকি? এক একটা আন্দোলনে হিংস্র আন্দোলন, কোনোটাও শান্তিপূর্ণ আন্দোলন দেখে, তাই জন্যে কেউ অনুমতি দিতেও দুবার করে ভাবে, তারপর বলে আমাদেরকে কোর্ট ছুটতে হয়। কোনো আন্দোলন শান্তিপূর্ণ থাকে না, সব সময় তারা চেষ্টা করেন ডিস্ট্রাকশন অফ পাবলিক প্রপার্টি। এখন এইটুকু কথা তাহলে তো কান্নাকাটি করার মতো, আগুলের বাচ্চা নাকি কান্নাকাটি করছে। মুর্শিদাবাদে গোষ্ঠী কোন্দল, আপনাদের দলের আরো একটা সমস্যা গোষ্ঠী কোন্দল, সেটা থামছে না। কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে অনাস্থা এনেছেন হুমায়ুন কবিরের অনুগামীরা। গোষ্ঠী শুধু মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী আছে, কোন্দল কিছু নেই, সেটা তারা মেনে ঠিক বুঝে নেবেন এবং তাকে সতর্ক করা হয়েছে, আগামী দিনে তাই পার্টি সেটা করবে। তিনি খলিলুর রহমান এবং অপূর্ব সরকার, আপনাদের এইগুলো তৃণমূল কংগ্রেস পার্টি আমার নেতৃত্ব দেখে নেবে, কোনো চিন্তার বিষয় নেই। এইগুলো দিয়ে কিন্তু বিজেপি ভোট বাড়বে না। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একটা কথা বলছেন যে কেন্দ্রের থেকে ক্ষীর খাওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। হিটকোর আবাস প্রকল্পে কেন্দ্রের নাম উল্লেখে না, বিশ্বাসঘাতকতা, লজ্জাজনক বলছেন সুকান্ত মজুমদার। উনি তো ফোন করে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছিলেন, আগে সেটা জবাব দিতে বলুন। ক্ষীর খাবে? আপনি তো সামান্য গরিব মানুষের কাজ করেছিল, 100 দিনের কাজ, সেই টাকাটা পায়নি। কত বড় পাপ বলুন তো, এটা ক্ষীর নয়। ভারতীয় জনতা পার্টি পাপ করেছে, ন্যায্য, আমরা আমাদের ন্যায্য দাবিটা করছি, ন্যায্য দাবিটা দিই। আর এই যে আমাদেরকে 100 দিনের কাজের টাকা কিংবা বাংলা বাড়ির টাকা, গরিবের টাকা, প্রাপ্য টাকা তো বন্ধ করে দিয়েছে। প্রত্যেকটি মেট্রো সম্প্রসারণ হয়, মেট্রোর সম্প্রসারণ উদ্বোধন সব করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানটা উল্লেখ করবে না। উল্লেখ করে কি? তখন সুকান্তবাবু মাননীয় শিক্ষক চুপচাপ হয়ে যান কেন? তখন বলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো রেলমন্ত্রী ছিলেন, সেই সময় এই সমস্ত পরিকল্পনাগুলো রূপরেখা ঠিক করা ইত্যাদি করা হয়েছিল। অসুবিধা কোথা হয়? সে কার্টসি থাকবে কেন? কেন থাকবে না সে সৌজন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করব, হ্যাঁ স্বীকার, আমরা তাকে তার ভূমিকাটা সেটা উল্লেখ করা হবে, সেগুলো তো বলেন না। ক্ষীর, আরে মানুষের উন্নয়নের কাজ করুন, কেউ ক্ষীরও খেতে চায় না। আর প্রধানমন্ত্রীর এই যে সভা, তার আগে বলছেন আমরা বলতে চাই, হ্যাঁ বলুন, শনিবার ইন্ডিয়া জোটের কোনো মিটিং আছে যাতে ভার্চুয়ালি তৃণমূল থেকে অংশ? দেখুন, আমরা যতদূর জানি 21শে জুলাই এই সভার জন্য সকলেই ব্যস্ত আছেন, এবং 21শে জুলাইয়ের সভার জন্যে প্রত্যেকে ওখানে উপস্থিত থাকবে। নিশ্চয়ই উচ্চ নেতৃত্ব এইভাবেই কথা বলে নিচ্ছে। 19শে জুলাই তো জেলা থেকে সকলেই আসা, প্রস্তুতি তুঙ্গে। আর 21শে জুলাই তারপরে, যার জন্য 21শে জুলাই বোধহয় পার্লামেন্টও ওপেন হচ্ছে, সেদিন কেউ যেতে পারছেন না, তারপরেই হবে যাবে। বলছি যে একটা জিনিস হয়তো আপনি নজর করেছেন যে নবনিযুক্ত বিজেপির সভাপতির মঞ্চে মা কালীর মূর্তি ছিল। এবার সুকান্ত মজুমদার লিফলেট বিলি করছেন, সেখানে মা কালী, জয় মা দুর্গা,
তাহলে কি এবার রাম ছেলে কালী দুর্গার স্মরণ নিচ্ছে বিজেপি? যে আমন্ত্রণ পত্রগুলো গেছে প্রধানমন্ত্রী সবাই আসার জন্য, সেই আমন্ত্রণ পত্রে জয় শ্রীরামের বদলে লেখা হচ্ছে ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী। এবং আজ সকালে ফিরিঙ্গি কালীবাই দিয়ে তারা পুজোও দিয়েছে। কালীর স্মরণে বঙ্গ বিজেপি। দেখুন আমি মনে করি ভক্তিটা না, তার মধ্যে আন্তরিকতা থাকে এবং সেটা অন্তর থেকে আসে। তাকে প্রদর্শন করতে হবে না যে আপনি কত কালী ভক্তি, কত দুর্গা মায়ের আপনি পুজো করেন, আপনি রাম সীতা পুজো করেন। এটা কি দিখাওয়া কা রাজনীতি? আপনি ঠাকুর দেবতাকেও নিয়ে এসছেন। আপনি বাংলা এলে মা কালী মা দুর্গাকে দেখাবেন, আপনি অন্য প্রদেশে দেখলেন মা কালী মা দুর্গার অনেক রূপ থাকে। এটা কি মানে নিজেদের সংকীর্ণতা, কিংবা আমরাও তো ধর্মপ্রাণ মানুষ, এটা তো এমন হয়ে গেছে যে আপনি আর আমরা সকলে নাস্তিক আর ওরাই একমাত্র ধর্মে বিশ্বাস, মানে আপনারা সবাই আধর্মী আর ওরাই। এটা কি প্রমাণ করতে চাইছে? তাতেও যদি বুঝতাম যে উন্নয়ন করবে, মানুষের মধ্যে ভগবান খুঁজুন, মানুষের মধ্যে ভগবান আছে, সেই মানুষের ভগবান পুজো করুন এবং তাকে সাহায্য করুন। আমরাও মায়ের পুজো করি, কিন্তু এইভাবে এই এক্সিবিশনিজমটাই আমাদের একটু আশ্চর্য করে, আর বেশি কিছু বলার। আপনার টেবিলে আজকে সিঙ্গারা এবং জিলিপি আছে কেন? এইটা তো প্রতিবাদ, নিশ্চয়ই আমরা সকলে মিলে খাবো। যাদের ডায়াবেটিসের অসুবিধা আছে নিশ্চয়ই তারা জিলিপি খাবে না। এই জিলিপি মতো প্যাচ করছে ভারতীয় জনতা পার্টি, এই প্যাচ করে বলছে যে জিলিপি খাবেন না বন্ধ করুন, সিঙ্গাড়া খাবেন না বন্ধ করুন। এই যে ফরমান দিচ্ছে, এইটাই তো ভয়ানক। ওরা যে শুধু ভোট নেবে তা নয়, ভোট নিতে চেষ্টা করছে, তারপর আপনার জীবনটাই কবজা করে নেবে। আপনি কি পরবেন, আপনি কি খাবেন, এই সমস্ত ট্রেলার। তাই এটা আরও খাওয়াচ্ছি আজকে, এটা একটা প্রতিবাদ যে আপনি যত বারণ করবেন ততই আমরা ঘুরে দাঁড়াবো। আপনি সিঙ্গাড়ার দোকান বন্ধ করে দেবেন নাকি? না জিলিপি যারা খেতে চায়, এটা আমার ব্যক্তিগত চয়েস, আমি খাবো কি খাবো না আমার উপর ছেড়ে দিন না। তো এটা কেন হবে যে আপনারা কেউ খাবেন না? সে তো ডাক্তারের কাছে গেলেই তেলে ভাজা ইত্যাদি বলে, তাই বলে আপনি তো ফরমান দিতে পারেন না যে বন্ধ করুন, এগুলো খাওয়া উচিত নয়। এটা মানুষের চয়েস, খাবে। শুভেন্দু বাবুর মুখে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা, কিছুদিন আগে বিজেপি সভাপতি জ্যোতি বসুর মূর্তিতে মালা দিলেন, এবার বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারী, এবং তিনি বলছেন 16 দিন ধরে রাস্তা বন্ধ করে বসতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ বুদ্ধবাবু সংস্কৃত মনস্ক, মুক্তমনা ও ভালো লোক ছিলেন বলে। হঠাৎ বুদ্ধ স্মরণে। ওটা ছিল মানুষের আন্দোলন, যেটা দিদি লড়েছেন, চিরকালই মানুষের আন্দোলন লড়েছেন। তার জন্যে তাকে তো মেরে ফেলারও চেষ্টা হয়েছে, সেটাও কি তাদের দয়াতে? সেটাও তাহলে বলে দিক না, যে যখন হাজরা মোড়ে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, কিংবা যখন টাংট্রেজ হিচড়ে তারা গান্ধী মূর্তির ওখানে নিয়ে এসেছিল, তো তখনও কিন্তু তাদের দৌলতেই হয়েছে, তাদের দয়াতে হয়েছে। যদি আন্দোলনটাও বসার জায়গাটাও তাদের দৌলতে হয়েছে। এটি ইতিহাসকে না পরিবর্তন করার চেষ্টা করবে না, ওই ইতিহাসটাকে মেনে নিয়ে ভবিষ্যৎটাকে পরিবর্তন করার চেষ্টা করবে। ইতিহাস নিয়ে এত আলোচনা, এমার্জেন্সি নিয়ে কত আলোচনা, আর বর্তমানে আপনারাও তো এমার্জেন্সি করছেন, আপনি তো ভোটারের অধিকার কেড়ে নিচ্ছেন। কে কোথায় থাকবে, কি খাবে, এটাও তো একটা এমার্জেন্সি। জ্যোতিবাবু বুদ্ধবাবুদের প্রশংসা আসলে কি? উনি তো বাংলাদেশ সরকারকেও প্রশংসা করে বললেন ইউনিট সরকার বাংলা সরকার থেকেও ভালো। ওখানে দুর্গা মন্দির ভাঙা হচ্ছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িটা ওই অবস্থা, অবহেলিত অবস্থা ভাঙা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তা কি বলেন, বাংলা সরকার থেকেও ভালো না? এই বাম নেতাদের প্রশস্তি আসলে কি 5% 6%? সেটা তো পরিষ্কার দিদি সেদিনকে বলে দিয়েছে যে বাম এবং বিজেপি অশুভ আঁতাত, বাকিটা বুঝে নেবেন। দিদি, দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসছে, তার আগে সব জায়গায় দুর্গাপুর জুড়ে হোর্ডিং পড়েছে ভাওতাবাদ সইবে না বাংলা। দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কবে খুলবে? মোদি তুমি জবাব দাও। এটা কি তৃণমূলের তরফে প্রচার করা হচ্ছে? না, এটা মানুষ অত্যন্ত ফ্রাস্ট্রেটেড। এই যে 22 কোটি চাকরি দেবে, 3 দিন আগে অ্যাডভার্টিজমেন্ট এসেছিল, হলো 22 লক্ষ। আসলে মানে সারা ভারতবর্ষে কি, সেটাও বুঝতে হবে। নাহলে পরে আপনি ভাবুন, এই আর্মিতেও অগ্নিবীর হবে, মানে কন্ট্রাকচুয়াল আর্মি হবে। তা যাই হোক, সেই জায়গায় বেকারত্ব চরমে।
এই কেন্দ্রীয় শাসিত পাবলিক পিএসইউস যেগুলো আছে সেক্টর আন্ডারটেকিংসগুলো পিএসইউস সেগুলো খুললে তো আপনি এমপ্লয়মেন্ট জেনারেশন করবেন, বেকারত্ব একটু হলেও কমবে। তো ভালো কথাই লিখেছেন, ওটা মানুষ লিখেছেন এবং নিশ্চয়ই রাজ্য সরকারেরও তো দাবি থাকবে। দিদি একটা বিষয়, দিদি এই পাখাটা দিদি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, আবার এফটা টিপে দিই এফ। দিদি একটা প্রশ্ন বলছি, সামনে 21শে জুলাই প্রচুর মানুষ আসবেন। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নতুন সংগঠন চিকিৎসকদের নিয়ে, এই স্বাস্থ্য যে শিবির সেগুলিকে আপনারা করছেন মেডিকেল ক্যাম্প। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেই শিবিরগুলো পূর্ব ঘোষিত এবং প্রত্যেকটি বছর যেই স্থানেতে এই শিবিরগুলো হয় সেখানে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ডক্টরসরা পরিষেবা প্রদান করবেন। এবার দেখুন হাওড়া স্টেশন, কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন, এর বাইরে আপনার ক্ষুদিরাম অনুশীলনী আছে, উত্তীর্ণ আছে, এরকম আরও জায়গা আছে এবং বিভিন্ন মোড়েতেও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি উদ্যোগ নিয়ে ডাক্তাররা অত্যন্ত উৎসাহী। দিদির কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে ডাক্তারের পরিষেবা দিয়ে অনেক মানুষ আসবে। কিছু অ্যাকোমোডেশনের জায়গা থাকে, সেই জায়গাও থাকবে, আর কিছু কিছু রাস্তায় 21 তারিখে যখন মানুষ হেঁটে আসেন সেই ক্যাম্পগুলোতেও তারা পরিষেবা প্রদান করবে। এর বাইরেও যে ডক্টরসরা অল ওয়েলকাম, সবাই ওয়েলকাম। শুভেন্দু অধিকারী বলছেন যে 16-3, 21-77, 2026-এ 177। 2016-3, 21-77, 2026-এ 177। 2024-এ কত ছিল? 2024-এ কত ছিল? অঙ্কগুলো আর্ধেক বলেন। 2024-এ তো কমে গেছিল, কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে তাদের, আর তাদের নিজেদের ইন্টারনাল স্টাডিতে আরও কমে গেছিল, 10-15টা আসন এরকম কিছু ছিল, আমরা সব খবর রাখি, খুব চিন্তিত। তাই বলছে যে ওই মডেলটা, মহারাষ্ট্র দিল্লি মডেলটাকে বাংলায় যদি আনা যায়, কিছু ভোটারদের সরানো যায়, কিছু ওদের ভোটারদের ইনজেক্ট করবে অন্য রাজ্যে বসে, কারণ এখন তো অনলাইনই আপনি রেজিস্টার করতে পারেন অ্যাজ এ ভোটার ফর্ম 6-এ, সব আমরা জানি। আমরা তো ভোটার লিস্ট নিয়ে কাজ করি, মাঠে ময়দানে কাজ করি। আগের বিধানসভায় বিজেপি বলেছিল আগলেবার 200 পার, এখন বলছে 177। টার্গেটটা কি নামিয়ে নিচ্ছে না? হ্যাঁ, তারপরে আসলে যে ইন্টারনাল স্টাডি যেটা বেরিয়েছে সেটা আরও কম, সেটা তাদের খুব বিচলিত করেছে। আর বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন কথা বলে।